বাংলাদেশের এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা কোনো ধরনের আমন্ত্রণ পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেটি আমরা পাইনি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, সে খবর এরই মধ্যে জানা গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারেন এমন আশা বা আশঙ্কা, আমি আশা বলবো সেটি আওয়ামী লীগের শিবিরে, আর আশঙ্কা বলবো সেটি বর্তমানে আওয়ামী বিরোধী শিবিরের কথা বলবো আমি। আশা এবং আশঙ্কা দুটোই আসলে রয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়কালে যদি আপনারা ফিরে যান, তখন দেখবেন তিনি ডিরেক্টলি তার এক্স হ্যান্ডেলে নির্বাচনী প্রচারণার সময় তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকার পরবর্তী সময়ে যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে, তিনি যদি ক্ষমতায় থাকতেন, মানে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় থাকতেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। মানে তিনি খুবই স্ট্রং একটি পজিশন নিয়েছেন বাংলাদেশের তখনকার সময়ের পরিস্থিতি নিয়ে, যখন আওয়ামী লীগের সরকারের পতন ঘটে এবং সনাতন ধর্মাবলম্বী অনেকের উপরে নির্যাতনের ঘটনা ঘটে। যদিও ব্যাপক হারে তাদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে, যে হারে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে সেটি সত্য নয়। এবং আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি দেশীয় এবং আন্তর্জাতিক নানান গণমাধ্যমে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি যখন এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তিনি অনেকটা ঢালাও ভাবে যারা সনাতন ধর্মাবলম্বী, যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে আওয়ামী সমর্থক হিসেবে তিনি অ্যাড্রেস করেছেন অনেকটা, এবং তিনি বলেছেন তাদের হয়তোবা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যোগসূত্রতা থাকার কারণে হয়তোবা তারা এমন নির্যাতনের ঘটনার শিকার হয়েছেন। এবং বলা যায় ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটি অনেকটা ডিনাই করেছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তো এরপরে যেটি ঘটলো আমরা দেখলাম, যিনি লিসা কার্টিস, যিনি ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ একজন, এবং ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি এই অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং তিনি হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। তিনি শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির নানান দিক নিয়ে তিনি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনা অনেকগুলো দোষ রয়েছে, তিনি স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, সেটা তিনি যেমন ভাবে অ্যাড্রেস করেছেন, একই রকম ভাবে তিনি আবার জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা তিনি করেছেন, এবং তিনি আবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জঙ্গিবাদের উত্থান ঘটবে বা ঘটতে যাচ্ছে, বা জঙ্গিবাদের বিষয়টি রাজনীতির সঙ্গে অনেকটা জড়িয়ে যাচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন লিসা কার্টিস। এবং তিনি তখন বলেছিলেন যে ট্রাম্প প্রশাসন নিশ্চিতভাবেই এই অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে তারা ভাববে, এবং তারা হয়তোবা তাদের প্রায়োরিটি লিস্টে বাংলাদেশ থাকবে না, কিন্তু বাংলাদেশের এই প্রসঙ্গটা রাজনৈতিক যে পরিস্থিতি বা জঙ্গিবাদের যে উত্থান বা যে অস্থিতিশীলতা, সেটা নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তারা উড়িয়ে দিবে না, বা তারা এটাকে গোপন রাখবে, বা তারা এটাকে কোনো এজেন্ডা হিসেবে নিবে না, ব্যাপারটা তা নয়। তারা হয়তোবা এটাকে প্রথম প্রায়োরিটি দিবে না, কিন্তু তাদের লিস্টে অবশ্যই এই ব্যাপারটা থাকবে, এবং সেই ক্ষেত্রে অনেকটা ভারতের চোখেই বাংলাদেশকে দেখবে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা, কারণ ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জিনিসটা লিসা কার্টিস তিনি বলেছিলেন। তো এরই মধ্যে যমুনায় অনেক জল গড়িয়েছে। নভেম্বর ডিসেম্বরের গল্প শেষ করে এখন আমরা নতুন বছরে জানুয়ারিতে, এবং জানুয়ারি প্রায় মধ্য জানুয়ারি এসে পড়লো, এবং আর মাত্র কয়েকদিন পরে ডোনাল্ড ট্রাম্প তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। এখন বলা হচ্ছে যে জয়শঙ্কর তিনি যাবেন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং সেখানে যখন তিনি কথা বলবেন বা সেখানে নিশ্চিতভাবেই তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন, বা সেখানে হয়তো বা বৈঠকও হতে পারে, সেখানে হয়তো বা বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসতে পারে, এবং সেই বাংলাদেশ প্রসঙ্গে আসলে সেটা বর্তমান সরকারের জন্য কতটুকু পজিটিভ হবে বাংলাদেশে, নাকি বর্তমান সরকারের জন্য কোনো নেগেটিভ বার্তা বহন করবে, সেটা সময় বলে দিবে। কারণ আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিলে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে না, ব্যাপারটা তিনি উড়িয়ে দিচ্ছেন না। কিছুদিন আগে নিউজের প্রথিতযশা সাংবাদিক নুরুল কবির সাহেব আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইন্টারভিউ করেছিলেন, সেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি এই আশঙ্কার কথা তিনি উড়িয়ে দেননি, এবং
ডোনাল্ড ট্রাম্প যদি কোনো ধরনের পদক্ষেপ তিনি নিতে চান, বর্তমান বাংলাদেশের প্রশাসনও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করবে, তারা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবে। কারণ আপনারা জানেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে যারা ডেমোক্র্যাট, যারা এবারে নির্বাচনে পরাজিত হয়েছে, ডেমোক্র্যাটদের সঙ্গে খুব দুর্দান্ত সম্পর্ক, এবং বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন সহ অনেকের সঙ্গে খুবই আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। অপরদিকে আমরা দেখেছি যে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমরা ঠিক সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সম্পর্কের কথা আমরা খুব একটা জানি না, এবং যদি থাকতো সেটা নিশ্চয়ই নিউজের সম্পাদক নুরুল কবির সাহেবের সঙ্গে যখন ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি নিশ্চয়ই সেখানে ক্লিয়ার করতেন বা তিনি কিছুটা ধারণা দিতেন। তবে তিনি ইন্টারন্যাশনাল গণমাধ্যমে তিনি বলেছিলেন যে রিপাবলিকানের সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এবং ডেমোক্রেটদের সঙ্গে তো রয়েছে। তবে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে একটি বক্তব্য বা তার ফোনালাপ তার নেতাকর্মীদের সঙ্গে নুরুল হোসেন দিবস উপলক্ষে, সেখানে তিনি যেরকম ভাবে বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগতভাবে যোগাযোগ রয়েছে। সুতরাং এখানে আওয়ামী লীগের সুবিধা পাওয়ার বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্কের কথা বিবেচনা করলে এবং মোদির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার সম্পর্কের কথা বিবেচনা করলে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা বাংলাদেশের পরিস্থিতিটাকে শেখ হাসিনার চোখে দেখতে চাইবে, মানে নরেন্দ্র মোদীর চোখে দেখতে চাইবে। আর নরেন্দ্র মোদী তো শেখ হাসিনার চোখে হয়তোবা দেখছে বাংলাদেশকে। কারণ আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে, বাংলাদেশ ফেরত চাইছে, কিন্তু ভারতের দিক থেকে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে পজিটিভ কোনো সাইন আমরা দেখতে পাইনি। এবং শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক জনসভা বা প্রবাসী আওয়ামী লীগের নানান কর্মী সম্মেলনে সভায় তিনি নিরন্তরভাবে নিরলসভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং সেই বক্তব্য তিনি যেন দিতে না পারেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই অনুরোধ সত্ত্বেও আমরা দেখেছি শেখ হাসিনা তিনি নিরলসভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং আবার শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যে মেবি 19 জানুয়ারি শেখ হাসিনা আবার বাংলাদেশে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন, এমন একটা গুঞ্জন বা প্রচারণা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। তো কি ঘটবে আসলে 19 জানুয়ারি শেখ হাসিনার বক্তব্যে? কি জানতে পারবে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকেরা? কিংবা 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাও আসলে আমাদের ভাবতে হবে। এবং এর মধ্যে আপনারা জানেন বিএনপি আবার নতুন একটি বোকামি করেছে। তারা প্রচার করেছিল যে ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির শীর্ষ 3 নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যদি পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে আমেরিকার সরকারের বা মার্কিন প্রশাসনের কোনো ধরনের যোগাযোগ নেই, এটি সম্পূর্ণ অন্য একটি মাধ্যমে এই ব্রেকফাস্টের আয়োজন করা হয়ে থাকে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এবং সেখানে রিপাবলিকান একজন কংগ্রেসম্যান বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এখন যে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন। যদি প্রথমে বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন। আর কতবার ভুল করবে বিএনপি বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল, এবং বর্তমান সময়ে আওয়ামী লীগের বেকায়দার এই সময় বিএনপি তো বলা যায় প্রধানতম রাজনৈতিক দল, কিন্তু বিএনপি আবারও ভুল করেছে। বারংবার বিএনপি একই রকম ভুল করে, কেন করে সেটা জানি না। বিএনপি বলেছে যে ডোনাল্ড ট্রাম্প বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান বিএনপির মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এই 3 জনকে ডোনাল্ড ট্রাম্প, যিনি মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট, যিনি আর মাত্র সপ্তাহখানেক পরে তিনি আনুষ্ঠানিকভাবে তার শাসন ক্ষমতা গ্রহণ করবেন, দাওয়াত দিয়েছেন বিএনপির প্রধান এই 3 কাণ্ডারিকে। এবং বিএনপি নেতৃত্বের মাঝে, বিএনপি সমর্থকদের মাঝে নানান উৎসাহ উদ্দীপন আমরা দেখতে পেয়েছি। অনেকে ধরে নিয়েছিলেন যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বদল হতে যাচ্ছে, বিএনপি আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নিমন্ত্রণ বিএনপির প্রধানতম এই 3 নেতাকে, এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল বাংলাদেশের রাজনীতিতে। এবং এটা বিএনপির নেতাদের পক্ষ থেকে বা তাদের ফেসবুক পেজ থেকেও অনেকটা প্রকাশ করা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমও এই খবরটি প্রকাশ করেছে খুবই গুরুত্বের সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই
ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম প্রভাবশালী একজন নেতা এবং বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব এটা আলোচনার কিছু নেই, সবসময় থাকে। এবং বিএনপি এখানে অনেক বড় একটা অর্জন করে ফেলেছে, বড় রকম কোনো কিছু। ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়ে এটা নিঃসন্দেহে সবাই একই রকম ভাবে ভেবেছে। বিএনপিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তারেক রহমান নাকি মার্কিন ভিসাই পাননি এর আগে। তাহলে হঠাৎ করে বিএনপি কেন এরকম ভাবে এই বোকামিটা ছড়ালো সবার মাঝে, যখন আবার রাষ্ট্রদূত বা মার্কিন রাষ্ট্রদূতের বা দূতাবাসের পক্ষ থেকে আবার বলা হচ্ছে আসলে মার্কিন যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের কথা বলা হচ্ছে, যেখানে বিএনপি প্রধানতম এই 3 নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেটার সঙ্গে মূলত মার্কিন সরকারের কোনো ধরনের যোগসাজশ নেই বা কোনো ধরনের যোগাযোগ নেই। তার মানে ডোনাল্ড ট্রাম্পের এখানে কোনো যোগাযোগ নেই। ট্রাম্প তো এখানে সরকার। ফেব্রুয়ারির 5 থেকে 6 তারিখে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। তাহলে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে, বিএনপির প্রধান 3 নেতাকে ঘিরে বিএনপির মিথ্যাচারে এই প্রোপাগান্ডার মানে কি? তবে হ্যাঁ, হতে পারে তারা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন এবং সেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে নাকি যে কেউই তারা যেতে পারেন টিকিট কিনে। এটা যদি ঘটনা হয় তাহলে বিএনপি কেন এই মিথ্যাচার করলো? কারণ অনেকে অবাক হয়েছিলেন, কারণ আওয়ামী লীগের সাবেক এই যে সদ্য সাবেক সরকার প্রধান শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ রয়েছে। এটা শেখ হাসিনা নিজে দাবি করেছেন, যদিও সেটা সপক্ষে আমরা কোনো ধরনের মন্তব্য পাইনি মার্কিন প্রশাসন থেকে। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি প্ল্যাকার্ড নিয়ে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন, বিক্ষোভ করেন, এই নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বলেছিলেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি কোনো ধরনের বাধা প্রয়োগ করা হয় তাহলে সেই ভিডিও এবং ছবি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবেন, কারণ তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি যোগাযোগ রয়েছে। এরপর আমরা আরো জানি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের সম্পর্ক খুবই চমৎকার। তারা দুজন একেবারে বন্ধু, এবং এটা শুধুমাত্র যে নরেন্দ্র মোদী বলেছেন তা নয়, এটা ডোনাল্ড ট্রাম্প নিজেও যখন ভারত সফরে এসেছিলেন তখন তিনি বলেছিলেন এবং তিনি বেশ কয়েকবার বলেছেন। এবং অনেকে আশা করছেন, আওয়ামী ভক্ত যারা রয়েছেন, আওয়ামী শিবিরের লোকজন, সমর্থকেরা, যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলেই বাংলাদেশের রাজনীতিতে অনেক ধরনের ঘটনা ঘটবে। কারণ হিসেবেই জো বাইডেন, যিনি বিদায়ী সরকার প্রধান, আমেরিকার রাষ্ট্রপ্রধান, তিনি যেই রাষ্ট্রদূত নিয়োগ করেছেন বাংলাদেশে, তাকে এরই মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজনকে, ভারতীয় বংশোদ্ভূত কাউকে নাকি বাংলাদেশে দিতে চান, এমন কথা এবং গুঞ্জন রয়েছে। তো এই পরিস্থিতিতে যখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ বা আমেরিকার ক্ষমতা বদলের ঘটনায় আওয়ামী লীগের উচ্ছ্বাস দেখতে পাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি বিএনপি এই ভুল তথ্য প্রচার করলো। সকল গণমাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রচার করলো। কেন তারা এই ধরনের কাজগুলো করে এটা আমার ধারণার বাইরে, এবং পরবর্তীতে হাস্যরসের সৃষ্টি হয়। এর আগেও এটা কিন্তু বিএনপি প্রথম নয়, এটা বিএনপির প্রথম ভুল নয়, বা অন্য একটা দেশের সরকারের কি ঘিরে বিএনপির প্রথম ভুল তথ্য প্রচার নয়। এর আগেও 2015 সালে 10 জানুয়ারি বা তার আগে জানুয়ারি মাসে বিএনপি ভারতের সরকার বিজেপি তাদের অন্যতম একজন বড় নেতা অমিত শাহ, তাকে নিয়েও ভুল তথ্য প্রচার করেছিল। কারণ বেগম খালেদা জিয়া মেবি গৃহবন্দী ছিলেন এবং অমিত শাহ বেগম খালেদা জিয়াকে ফোন করেছেন, ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এই ব্যাপারে বিএনপি পক্ষ থেকে প্রচার করা হয়েছিল। এবং পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, চ্যানেল 24 হোক, বিডি নিউজ 24 হোক, বিভিন্ন গণমাধ্যম অমিত শাহের সঙ্গে কথা বলেছে। অমিত শাহ তখন অস্বীকার করেছেন যে তিনি আসলে কোনো ধরনের ফোন কল করেননি বেগম খালেদা জিয়াকে, কিন্তু বিএনপির পক্ষ থেকে জোরভাবে দাবি জানানো হয়েছিল যে অমিত শাহ ফোন করেছিলেন বেগম খালেদা জিয়াকে, তার শরীর এবং স্বাস্থ্যের তিনি খোঁজ খবর নিয়েছেন। এবং তখন ওই বিএনপির এই মিথ্যাচারগুলো ধরা পড়েছিল। বিএনপির রাজনৈতিকভাবে নানান ধরনের লজ্জা বা হাস্যরসের মুখোমুখি হতে হয়েছে তাকে।